সুপ্রিয় দর্শনার্থী, আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের কথা শোনার জন্য। ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আসলাম। সেটা হচ্ছে আমাদের আ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি সম্প্রতি একটা ঘোষণা দিয়েছেন যে ব্রিক্সভুক্ত দেশগুলো যদি নতুন কারেন্সি তৈরি করে বা বাজারে আনে এবং তারা যদি আমেরিকান যে ডলার আছে সেই ডলার থেকে যদি দূরে সরে যায়, তাহলে সেই ক্ষেত্রে সেই দেশগুলোর উপর 100% ট্যারিফ অথবা শুল্ক আরোপ করবেন। আহ এটার উপর ডিপেন্ড করে আজকে আমরা কিছু কথা বলবো এবং ওনার এই সিদ্ধান্তটা আহ আমাদের অনেকের কাছে একটু পাগলাটে মনে হয়। আমরা অনেকে হাসাহাসি করি ওনার সিদ্ধান্তের উপর ডিপেন্ড করে, কিন্তু ওনার এই সিদ্ধান্তে অলরেডি বড় বড় বিজনেসম্যান যারা আছে, ইনভেস্টর যারা আছে, এক্সপোর্টার ইম্পোর্টার যারা আছে, আহ তাদের কিন্তু অনেকের সিদ্ধান্ত নেওয়ার বেলায় তীক্ষ্ণ বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে এখন। ওনার এই সিদ্ধান্তের কারণে বড় বড় এক্সপোর্টার ইম্পোর্টাররা ওনার কিন্তু ডিসিশনহীনতায় ভুগতে যাচ্ছেন অনেক ক্ষেত্রে। তারা কি করবেন এই পজিশন, আসলে এই পজিশনটা আসলে কিভাবে সৃষ্টি হয় সেটা একটু দেখার বিষয়। আমি প্রথমে একটু আলোচনা করছি যে এখানে আমাদের আপনার যে ব্রিক্সভুক্ত যে দেশগুলো আছে, ব্রিক্সভুক্ত দেশ প্রথমে ছিল 5টি, এখন বর্তমানে সদস্য তাদের 9টি হয়েছে টোটাল। এখন সেই 9টির ক্ষেত্রে প্রধান যে 5টা, সেই 5টা ছিল আপনার ব্রিক্স: ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চীন, সাউথ আফ্রিকা। ঠিক আছে, এই 5টি দেশ তাদের ছিল প্রধান 5টি দেশ। আর এই 5টি দেশ তারা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক তারা সৃষ্টি করেছে, এবং তারা সৃষ্টি করেছে এটা এই কারণে, উদ্দেশ্যই ছিল যে আমেরিকান মার্কিন ডলার যেটা আছে ওয়ার্ল্ড ব্যাংকের বিকল্প হিসেবে তারা একটা ব্যাংক তৈরি করতে চেয়েছে, সেটা হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে যেমন সারা বিশ্বের দেশ তারা ঋণ সহযোগিতা পেয়ে থাকে, আর ঠিক তেমনি এখান থেকেও অনেক তাদের সদস্যভুক্ত দেশগুলো নিউ ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ঋণ সুবিধা পেয়ে থাকবে এবং তাদের ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ ঘটাবে। এই উদ্দেশ্যের কারণেই সাধারণত এই ব্রিক্স সৃষ্টি হয় এবং নিউ ডেভেলপমেন্ট ব্যাংক তৈরি করে। সম্প্রতি একটা 2023 সালের ঘটনা, 2023 সালে যখন জোহানেসবার্গ, সাউথ আফ্রিকার জোহানেসবার্গে যখন তাদের ব্রিক্স সামিট অনুষ্ঠিত হয়েছিল, তখন ব্রাজিলের যিনি প্রেসিডেন্ট ছিলেন, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডা সিলভা, উনি একটা প্রস্তাবনা রেখেছিলেন যে ব্রিক্স কারেন্সি তৈরি করার জন্য, ব্রিক্স কারেন্সি বাজারে আনার জন্য। তিনি বলেছেন কেন ব্রিক্স কারেন্সি আনবেন, তিনি বলেছেন যে আমেরিকান ডলারের যে ক্রাইসিস, আমেরিকান ডলারের যে ফ্লাকচুয়েশন রেট, বিনিময় হার যে উঠানামা করছে, এই বিনিময় হার উঠানামা করার ক্ষেত্রে তাদের যে বাণিজ্য, এই বাণিজ্যে বিশাল নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে। এই কারণে তারা এখন প্রস্তাবনা দিয়েছে যে ব্রিক্স কারেন্সি তৈরি করার জন্য, বাজারে আনার জন্য। আর এটার উপর ডিপেন্ড করেই বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি সিদ্ধান্ত নিয়েছেন, যদি বাজারে ব্রিক্স কারেন্সি নামে নতুন কোনো কারেন্সি আসে, তাহলে কিন্তু এখানে এই ব্রিক্সভুক্ত দেশগুলোর উপর তাদের যত লেনদেন আছে সব লেনদেন, মানে এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে সম্পূর্ণ 100% ট্যারিফ তিনি আরোপ করবেন। ট্যারিফ বা শুল্কটা হচ্ছে আহ আমদানি রপ্তানির ক্ষেত্রে যে ট্যাক্স দেওয়া হয় সরকারকে। আমি আমদানি করতে গেলে সরকারকে ট্যাক্স দিতে হবে, রপ্তানি করলে সরকারকে ট্যাক্স দিতে হবে। একটা হচ্ছে আমদানি শুল্ক আর একটা হচ্ছে রপ্তানি শুল্ক। এখন এটা যদি আরোপ করে তাহলে কি হবে? এখন এই যে ট্যাক্স যদি আরোপ করা হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার দুই দেশের পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে পণ্যের দাম বেড়ে যাবে, আমদানিকারকদের খরচ বেড়ে যাবে বা রপ্তানিকারকদেরও খরচ বেড়ে যাবে, এবং এটার ইম্প্যাক্টটা পড়বে ওই দুই দেশে অথবা যেসব দেশে এই কাজগুলো ঘটবে। সেটা হচ্ছে আপনার দুই দেশের পণ্যদ্রব্যের একটা আমদানি রপ্তানিতে একটা ব্যাঘাত ঘটবে, আমদানি রপ্তানি কমে যাবে এবং পণ্যের সাপ্লাই কমে যাবে, পণ্যের দাম তখন বেড়ে যাবে, ইনফ্লেশন দেখা দিতে পারে, ইনফ্লেশন রেট বেড়ে যেতে পারে। এখন এগুলার উপর বিশাল একটা ইম্প্যাক্ট আছে। আমি যদি ব্রিক্সভুক্ত 9টা দেশের মধ্যে যদি 5টা দেশের কথা যদি আমি বলি, তাদের সাথে আমেরিকার যে বাণিজ্য, আমেরিকা হচ্ছে বিশ্বে আহ আমদানি রপ্তানির দিক থেকে আমদানি নির্ভর একটা রাষ্ট্র, মানে হিউজ পরিমাণ পণ্য তারা আমদানি করে, বিশেষ করে খাদ্য দ্রব্য যেগুলো আছে এগুলো তারা আমদানি করে। আর তারা হচ্ছে রপ্তানি করে হচ্ছে আপনার আর্মস, অস্ত্র, এরপরে এয়ারক্রাফট, এরপর হচ্ছে তারা রপ্তানি করে মেডিকেল সামগ্রীগুলো তারা রপ্তানি করে থাকে। এখন
এই যে আমি একটা এই সমীকরণ দেখাচ্ছি, যেমন ইউএস এর সাথে চীনের যে বাণিজ্য টোটাল আমদানি রপ্তানি, এটা টোটাল হচ্ছে 575 বিলিয়ন মার্কিন ডলার। 575 বিলিয়ন মার্কিন ডলার, এটা 2023 সালের ডাটা অনুযায়ী আমেরিকার সাথে চীনের আমদানি রপ্তানি। এবং এখানে আমেরিকা সবচেয়ে কম রপ্তানি করে এবং চীন সবচেয়ে বেশি রপ্তানি করে। তাহলে আমেরিকা হচ্ছে এখানে রপ্তানি করছে কম, তার মানে এই আমদানি রপ্তানিতে এখানে সবচেয়ে ব্যালেন্স পজিশন অর্থাৎ ভালো পজিশনে আছে হচ্ছে চীন। আবার যদি আমি দেখাই ইউএস এর সাথে ইন্ডিয়া, ইউএস এর সাথে ইন্ডিয়া যে বাণিজ্য সেটা হচ্ছে 128 বিলিয়ন অথবা 130 বিলিয়নের কাছাকাছি। এখানেও আমেরিকা অনেক বেশি আমদানি করে কিন্তু রপ্তানি করে ইন্ডিয়াতে খুব কম। ইউএস এর সাথে রাশিয়া, ওটা সম্পর্কটা আজকে 2 বছর 2.5 বছর ধরে 2022 সাল থেকে টানাপোড়েনের ভিতরে আছে, তাই বাণিজ্য তাদের সাথে খুবই কম। 17 বিলিয়নের ট্রেড হয়ে থাকে লাস্ট 2022 সালের ডাটা অনুযায়ী খুব সম্ভবত। বাট এখানেও ইউএসএ এক্সপোর্ট করে কম, এক্সপোর্ট কিন্তু কম করে, এটা একটা নেগেটিভ সাইড। এরপর বলা হচ্ছে ইউএস এর সাথে ব্রাজিলের যে সম্পর্ক, এখানে কিন্তু হিউজ পরিমাণ একটা ট্রানজাকশন, এটা 120 বিলিয়ন মার্কিন ডলার তাদের ট্রানজাকশন হয়ে থাকে এখানে। আর ইউএস এর সাথে সাউথ আফ্রিকার যে ট্রানজাকশন সেটা হচ্ছে 25 বিলিয়ন। এখন যদি আমি এটা একটু যোগ করি, তাদের এই পাঁচটা, মূলত পাঁচটা 9টা দেশ, এরপরে আছে ইজিপ্ট আছে, আপনার ইউএই আছে, এরপরে আছে আপনার ইথিওপিয়া আছে, ইরান আছে, এইসব দেশগুলো আছে 9টা দেশ। কিন্তু এই প্রধান পাঁচটা দেশের অর্থনীতি যদি এক্সপোর্ট ইম্পোর্ট ট্রেড ব্যালেন্স ভ্যালু যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে প্রায় 860 বিলিয়ন মার্কিন ডলার, মানে 1000 কোটি মার্কিন ডলার, 1000 বিলিয়ন মার্কিন ডলারের ট্রানজেকশন হয়ে থাকে আপনার ইউএস এর সাথে অন্যান্য এই 9টি দেশে। তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এত বিশাল একটা বাণিজ্য, এটা শুধু জাস্ট আমদানি রপ্তানি। এখন এর বাইরে আরো অনেক লেনদেন আছে, সেটা হচ্ছে এফডিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। যেমন আমেরিকার অনেক ব্যবসায়ীদের ইনভেস্টমেন্ট রয়েছে চীনে, ইন্ডিয়াতে, বিভিন্ন দেশে। যেমন চীনে এফডিআই আছে তাদের 126 বিলিয়ন মার্কিন ডলার, চীনে বিনিয়োগ করেছে আমেরিকান ব্যবসায়ীরা। তাহলে এরকম আছে। তাহলে এখন এই এফডিএ তে যারা ইনভেস্ট করে ব্যবসায়ী এবং এক্সপোর্টার ইম্পোর্টার, তারা কিন্তু একটু দুশ্চিন্তায় আছে। আর ডোনাল্ড ট্রাম্প এর আগের সময়ে এসে তিনি এই জিনিসটা দেখিয়েছেন, তখন ট্রেড ওয়ার লেগেছে, এখনো প্রায় সেম অবস্থা। এই ব্যবসায়ীরা আসলে কি করবেন, এখানে একটা ইম্প্যাক্ট আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে এইটার যদি বাস্তবায়িত হয় তাহলে আমদানি রপ্তানির ক্ষেত্রে পণ্যমূল্যের দাম বেড়ে যাবে। পণ্যমূল্যের দাম বেড়ে গেলে ওই দেশে ইনফ্লেশন রেট দেখা দিতে পারে। এখন ওই দেশের সরকার কি করবে, তাহলে চীন, ভারত এগুলোকে পাশ কাটিয়ে অন্য কোনো দেশ থেকে তারা পণ্য আমদানি করতে পারে, যেহেতু কম দামে তারা পণ্য পায় এমন ক্ষেত্রে। আবার যেহেতু চীন, ভারত, সাউথ আফ্রিকা এইসব দেশ থেকে পণ্য আর রপ্তানি হচ্ছে না বা কমে যাবে, হচ্ছে না তো বিষয়টা এরকম না, কমে যাবে, তাহলে কমে গেলে ইন্ডিয়া, চীন এইসব দেশে অনেক পরিমাণ পণ্য থেকে যাবে। তার মানে এখান থেকে ইন্ডিয়াতে, চীনে বা সাউথ আফ্রিকাতে, ব্রাজিল এইসব দেশে অনেক পণ্য থেকে গেলে তাদের কিন্তু পণ্যের দাম আবার কমে যাবে। তাহলে এই যে দেখেন, এক জায়গায় পণ্যের দাম বেড়ে যাচ্ছে, আরেক জায়গায় পণ্যের দাম কমে যাচ্ছে। এটার উপর নির্ভর করে পার্শ্ববর্তী কিছু কিছু দেশ আছে যারা এটার সুবিধা ভোগ করতে পারে। যেমন কিভাবে সুবিধা ভোগ করতে পারে সেটা আমি একটু বলছি। মনে করেন ইন্ডিয়াতে মনে করেন পণ্যের দাম কমে গেল কোনো কারণ, যেহেতু রপ্তানি কমে গেছে, অনেক পণ্য থেকে যাবে, চীনও একই অবস্থা হবে। তাহলে এই কম দামে পণ্যটা এর পার্শ্ববর্তী অন্য কোনো দেশ, বাংলাদেশ হতে পারে, নেপাল হতে পারে, ভুটান হতে পারে, অন্য কোনো দেশ, তারা যদি ইন্ডিয়া তবে চীন থেকে অ্যাভেলেবেল পণ্য পাবে, তারা কম দামে কিনে নিতে পারবে। এটা তাদের জন্য একটা সুবিধা, আমদানি নির্ভর দেশ যেগুলো। আবার আমেরিকার তো প্রোডাক্ট লাগবে, ইম্পোর্ট করতে হবে, তাদের তো হিউজ পরিমাণে ইম্পোর্ট করতে হবে প্রোডাক্ট। তাহলে চীন থেকে তারা কিনবে না, অথবা কিনবে কিন্তু দাম বেশি হবে, তারা তার কম দামে চাইবে। কি করবে, তারা চাইবে এমন কোন দেশ আছে একই ধরনের প্রোডাক্ট কম মূল্যে পাওয়া যায়, তখন তারা বেছে নিবে ভিয়েতনাম, বাংলাদেশ, অন্যান্য কোনো দেশ তারা বেছে নিবে, ওইসব জায়গা থেকে তারা এই ধরনের পণ্যগুলো আমদানি করে নিবে। আর এফডিএ এর ক্ষেত্রে কি হবে, এফডিএ এর ক্ষেত্রে অনেক ব্যবসায়ী আছে, আমেরিকান ব্যবসায়ী যারা আছে, তারা আর নতুন করে এই ব্রিক্সভুক্ত দেশগুলোতে তারা আর ইনভেস্টমেন্ট করবে না। আর যেহেতু না করবে না, তাহলে তারা অন্য কোনো দেশে গিয়ে করবে। এখন কোন দেশে করবে সেটা অবশ্যই তারা ভালো জানে। এটা জানার জন্য আসলে আপনাকে বুঝতে হবে ওই দেশেই সাধারণত ব্যবসা বাণিজ্য প্রসারিত হয়, যে দেশের বাণিজ্য উদারনীতি, যে দেশের বাণিজ্যতে আপনি পদে পদে হয়রানি হবেন না, এবং যেই দেশের পলিটিক্যাল স্টাবিলিটি অনেক ভালো, সেই দেশে বাণিজ্যটা সবচেয়ে বেশি ভালো হবে।
এই দিক থেকে অনেক দূর এগিয়ে আছে ভিয়েতনাম। ভিয়েতনাম এটা সবচেয়ে বেশি সুবিধা নেবে, কারণ 2016 সালে যখন ট্রাম্প একবার এসেছিল তখন সবচেয়ে বেশি সুবিধা পেয়েছিল ভিয়েতনাম। তাহলে বাংলাদেশও চাইলে এটা নিতে পারে, এটা যদি পলিসি যদি সুন্দর করে এস্টাবলিশ করে করতে পারে, ডিপ্লোম্যাটিক কার্যক্রম সম্পাদনের মাধ্যম দিয়ে, তাহলে সেই দেশে আমাদের এফডিও আসতে পারে। আর হচ্ছে আমাদের যে ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে একটা সুদূর প্রসারের সম্ভাবনাও থাকতে পারে। তাহলে এই ডোনাল্ড ট্রাম্পের ওনার এই সিদ্ধান্তের উপর ডিপেন্ড করে আসলে বহির্বিশ্বের অর্থনীতি পজিটিভ এবং নেগেটিভ ইম্প্যাক্ট দুইটাই করতে পারে। তবে ডোনাল্ড ট্রাম্প পুরোদস্তুর একজন ব্যবসায়ী মানুষ। উনি প্রথমত ব্যবসায়ী, তারপর উনি আছে বিশাল দেশপ্রেম। আর উনি এটা করলে, উনি যে বলেছে, থ্রেট দিয়েছে ব্রিক্সভুক্ত দেশগুলোকে, কারণ ব্রিক্সভুক্ত দেশে যারা আছে, আবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীন শি জিনপিং, এরা যে আছে এরাও কিন্তু কোনো অংশ কম না। তাহলে কে কাউকে ছাড় দিবে না, যেটা বোঝা যাচ্ছে। বাট যদি আরো করেই ফেলে তাহলে কিন্তু অর্থনীতির বিশাল একটা ইম্প্যাক্ট এটা পড়বে, পজিটিভ এবং নেগেটিভ। পজিটিভটা পড়বে হচ্ছে পার্শ্ববর্তী দেশগুলো যেগুলো আছে ব্রিক্স এর বাইরে, আমেরিকার বাইরে যারা আছে তাদের সাথে একটা, বা আমেরিকার সাথে যাদের সম্পর্ক ভালো আছে তারা অনেক সুবিধা নিতে পারবে এখানে। আর ব্রিক্সভুক্ত দেশের সাথে সম্পর্ক যাদের পারে তারা একটা নেগেটিভ সাইডে চলে যাবে যদি এই সিচুয়েশনটা তৈরি হয়। তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম সবাইকে।